এখন শরীরটা কেমন লাগছে? আমি ঠিক আছি, কিন্তু মাথাটা ধরে আছে। ও আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। ভালো ঘুম হলে দেখবে সকালে সব ঠিক হয়ে গেছে। হুম। আনায়া নিচের হাত মোচড়াতে মোচড়াতে বলল। ইহসান আন্দাজ নিল হয়তো আজকে রাতটা নিয়ে ভয়ে আছে, তাই তো বলল। আনায়া, তুমি ভয় পেও না, আমি কিছু করব না। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তুমি এখন এসব মনে করতে পারছো। সুস্থ হচ্ছ ততদিন আমি তোমাকে ওইভাবে চাইবো না। এতটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আচ্ছা, আমি তাহলে এসব গয়না খুলে শুয়ে পড়ছি, আপনিও শুয়ে পড়ুন। আচ্ছা, তুমি খাটের এক পাশে শুয়ে পড়ো, আমি না হয় অন্য পাশে শুয়ে পড়বো। ভয় পেও না, আমাদের মাঝে যথেষ্ট দূরত্ব থাকবে। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো, কি জানতে চাও? আপনার পরিবার কি আমাকে মেনে নিয়েছে? আমাদের এমন বিয়ে ওরা কি মানতে পেরেছে? আমার পরিবার বলতে বাবা মা আর ছোট বোন রাত্রি। মা আর বোন তো দেখলে কতটা খুশি হয়েছে। আর আপনার বাবা? আনায়াটা প্রশ্ন শুনে ইহসান তার দিকে তাকিয়ে বলল। দেখো, বাবা একটু ঝামেলা করছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, চুপচাপ ঘুমাও এখন। আর কোনো কথা নয়, চুপচাপ ঘুমাও। ইহসান আনায়ার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। আনায়া আর কোনো কথা না বলে চুপচাপ উঠে আয়নার সামনে চলে গেল। তারপর আস্তে আস্তে নিচের ফুলের গহনাগুলো খুলছিল, কিন্তু কানের গহনাটা চুলের সাথে বেশ জটিলভাবে আটকে আছে, তাই সে খুলতে পারছিল না। একটু জোরে টান দিলে ব্যথা পেয়ে আহ করে চিৎকার দেয়। ইহসান এসে ওর পেছনে দাঁড়িয়ে বলে। আমাকে দাও, আমি দেখছি। ইহসান খুব যত্ন করে চুল থেকে কানের দুল সরাচ্ছে। আনায়া আয়নার দিকে তাকিয়ে আছে, নিচের ঠোঁটটাকে কামড়ে দিয়ে ধরে কানের দুল খোলা দেখছে আনায়া। এক কান খোলার পর অন্য কানেরটাও খুলে দিল। কানের দুল খোলা শেষ করে যখন রাখতে যাবে তখনই আয়নায় চোখ পড়ে ইহসানের। দুজনের চোখাচোখি হতেই আনায়া সরে আসে। ইহসানের একটা কল আসায় সে বারান্দায় চলে যায়। এসে দেখে আনায়া বাচ্চাদের মতো করে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ইহসানের ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি চলে আসে এমন দৃশ্য দেখে। অনেকদিন পর এমন হাসি হাসলে সে, কিন্তু কেন হাসলো তার কারণ না পেয়ে চুপচাপ খাটের এক পাশে শুয়ে পড়ে। সকাল হয়ে গেছে, কারো বুকে হৃদয় স্পন্দনের শব্দ আর সন্দেহের বেড়াচাল। চোখ খুলে ভালো করে তাকাতেই সে নিজেকে ইহসানের বুকে আবিষ্কার করলো। সে ধরপড় করে কেঁপে উঠে গেল। তারপর দেখলো সে নিজের জায়গায় নেই, বরং ইহসানের জায়গায় শুয়ে আছে। আর ইহসান একদম খাটের শেষ প্রান্তে শুয়ে আছে, একটু এদিক থেকে ওদিক হলে নিচে পড়ে যাবে এমন অবস্থা। আনায়া কি করবে বুঝতে না পেরে হাত দিয়ে ইহসানের মাথা এদিকে আনছিল, আর এক হাত দিয়ে বালিশে ভর করে রাখছিল। ঠিক তখনই ইহসান এক টানে তাকে বুকের সাথে মিশিয়ে নিল। আনায়া একদম থ হয়ে গেল। ইহসান ঘুমের মাঝে অনুভব করলো এটা তার নরম তুলতুলে কোলবালিশ নয়। সে একটু করে চোখ খুলতেই দেখলো সে আনায়াকে জড়িয়ে আছে, আর আনায়া চোখ বুজে শক্ত হয়ে আছে। ইহসান এক লাফে উঠে বসে আর বলতে লাগে। সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম আমার কোলবালিশ, কিন্তু আমার কোলবালিশ তোর মতো কঙ্কালের হাড্ডি না, ও তো একদম নরম। সরি সরি। আনায়া ইহসানের কথা শুনে উঠে বসে চোখ দুটো ছোট ছোট করে বলল। আপনি আমাকে কি বললেন? আমি কঙ্কালের হাড্ডি? ইয়ে মানে, আসলে তুমি তো অনেক শুকনো, তাই আর কি। তাই বলে আপনি আমাকে এসব বলবেন? দাঁড়ান, দেখাচ্ছি মজা। বলেই পাশ থেকে বালিশ নিয়ে মারতে লাগলো ইহসানকে। ইহসান মার ফিরাতে ফিরাতে বলল। আরে কি করছো, লাগছে তো আমার। লাগুক, আরো ভালো করে লাগুক। ও আচ্ছা তাই। ইহসানও এই কথা বলে আর একটা বালিশ নিয়ে মারতে শুরু করলো। দুজনের ধস্তাধস্তিতে বালিশ খুলে তুলো বেরিয়ে আসলো। পুরো রুম তুলা দিয়ে ভরে গেল। আনায়া না পেরে উঠে দৌড় দিতে যাবে, ঠিক তখনই ওর মাথা চক্কর দেয় আর সোজা গিয়ে পড়ে ইহসানের উপরে। দুজন একদম কাছে চলে আসে। দুজনের শ্বাস প্রশ্বাস দুজনের মুখে পড়ছে। আনায়ার চোখে হারিয়ে যাচ্ছে ইহসান। আনায়া হাঁপিয়ে শ্বাস ফেলছে ইহসানের মুখে। হঠাৎ করেই দরজায় নক করলো রাত্রি। ডেকে বলল।
ভাইয়া ভাবি উঠো, অনেক বেলা হয়ে গেছে, তোমাদেরকে নাস্তার জন্য ডাকছে। আনায়া ইহসানের উপর থেকে উঠে দরজা খুলতে যাবে, তখনই ইহসান এক টানে আনায়াকে দেওয়ালে চেপে ধরে। আনায়া কিছু বলতে যাবে তার আগেই ইহসান তার ঠোঁটে লিপস্টিকটা ঘষে দেয়। লিপস্টিকের দাগটা নিচের গালে আর গলায় ভরিয়ে নেয়। তারপর এক টানে আনায়ার চুলেগুলো খুলে ফেলে। আনায়া জিজ্ঞেস করে, এসব কি করছেন? এভাবে লিপস্টিক মাখলেন কেন নিজের শরীরে? তোমার বুঝতে হবে না, যাও দরজা খোলো। বাচ্চা কোথাকার। আপনি আমাকে বাচ্চা বললেন? আমি কোন দিক দিয়ে বাচ্চা? বাচ্চা নয় তো কি বলবো, বাসর রাতে স্বামী স্ত্রী, তোমাকে সব জানতে হবে না, যাও এ দরজা খোলো। ইহসান নিজেই লজ্জা পেয়ে গেল। সে চুপচাপ বিছানায় চলে গেল। আনায়া যখন বুঝতে পারলো ইহসান কেন করছে এমন, তখনই লজ্জা পেয়ে নিচের মাথায় আস্তে করে থাপ্পড় দিয়ে দরজা খুলে দেয়। রাত্রি আরেকবার দরজা নক করতে নিবে তার আগেই দেখে দরজা খুলে গেছে। সে উপরে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। আনায়ার চুল এলোমেলো, লিপস্টিকটাও লেপ্টে আছে। সে শয়তানি হাসি দিয়ে বলে, যাক বাবা, আমার করা পরিশ্রম তাহলে সার্থক হলো। মানে? নিজের মুখটা একবার আয়নাতে দেখে আসো, সব বুঝতে পারবে। খুব তো কাল রাতে বলেছিলে। রাত্রির কথা শেষ হবার আগে ইহসান হাম তুলতে তুলতে দরজার সামনে এসে বলল। এত সকাল সকাল কি দরকার ছিল ডাকার? রাত্রির চোখ আবারও ছানা বড়া হয়ে গেল। ইহসামের গালে আর গলায় চিকচিক করা লিপস্টিক দেখে সে মুখ চেপে হাসি আটকে বলল, ভাইয়া তোদের দরজা খোলার আগে দুজন দুজনকে দেখে নেওয়া উচিত ছিল। রাত্রি এতটুকু বলেই হাসতে হাসতে চলে গেল। ইহসান চোখ বন্ধ করে একটা হাঁপ ছেড়ে বাঁচল। চোখ খুলতেই দেখলো আনায়া কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ইহসান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখছো? কি দরকার ছিল এসব করার? এখন আমি ওর সামনে কি করে যাব? এমনিতেই কাল রাতে ও কি সব বলছিল। ইহসান আনায়ার সামনে গিয়ে বলল, কি সব বলছিল? আর আপনাকে এসব জানতে হবে না। এমনিতেই এখন আমি লজ্জায় ওর সামনে যেতে পারবো না, আবার এখন জানতে চাচ্ছে। আনায়া কথাটা বলে সরে যেতে নিলেই ইহসান ওর হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে বলে, শুনো, বিয়ের পরে সব স্বাভাবিক। আমি জানি আমার বোন একটু দুষ্টু আর সহজে সবার সাথে না মিশলেও যার সাথে মিশে তাকে একদম আপন করে ভাবে, তাই এমন একটু দুষ্টু মিষ্টি ফাইজলামিও করবেই। আর যদি এতই লজ্জা তাহলে চলো লজ্জা ভেঙে দেই। ইহসান কথাটা বলেই শয়তানি হাসি দিয়ে চোখ টিপ মারল। আনায়া ইহসানকে ধাক্কা দিতে অসভ্য বলে রুম থেকে বেরিয়ে গেল। ইহসান আনায়ার এমন ব্যবহারে একা একা হাসতে লাগলো। হঠাৎ করে হাসি থামিয়ে একা একা বলতে লাগলো, কেন জানি না এতদিন পর কারোর জন্য মন থেকে হাসি আসলো। আমার সাথে ঘটে যাওয়া দিনগুলোর পর কম মেয়ের সাথে তো মেলামেশা করিনি, কারোর সাথে এতটা হ্যাপি ফিল হতো না। হবেই বা কী করে, তারা তো শুধু দামি গিফট আর নিজের চাহিদাটাকে চিনতো। আমিও নিজের জিদ এর জন্য মেলামেশা করে আসছি, আর যার সাথে হ্যাপি ফিল হতো সেই তো বুঝলো না। যাই হোক, তোমার প্রতি কেন জানি জিদ কাজ করছে না। যদি করতো তাহলে কাল রাতে এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করতাম না। কিন্তু কে তুমি? তোমার পরিচয় কি? তোমার পরিবার কোথায়? সব কিছু আমি খুঁজে বের করবই। কিছু উপায় না থাকলেও আমি আমার মতো চেষ্টা চালিয়ে যাব। আনায়া একা একাই বকবক করতে করতে রুম থেকে বের হতে যাচ্ছিল, তখনই কারোর সাথে ধাক্কা লেগে যায়। তাকিয়ে দেখে ইহসানের বাবা, কিন্তু ওনাকে সে চেনে না। মিস্টার হায়দার চোখগুলো বড় বড় করে আছে। হাতে থাকা পেপারটা সাইডে ছুঁড়ে ফেলে চোখ বড় বড় করে বলে, এই মেয়ে, তোমার কি চোখ নেই নাকি? দেখে চলতে পারো না? আসলে আনায়া ভয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলতে চাইছিল, তখনই ইহসান পিছন থেকে এসে বলে, ঘুম থেকে ওঠার পর চোখে একটু ঝাপসা দেখে তাই হয়তো। মিস্টার হায়দার ইহসানের দিকে তাকিয়ে লিপস্টিকের দাগগুলো দেখার পর ইহসানের সামনে গিয়ে দাঁড়ায়। ইহসান কিছু বলার আগেই কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রাত্রি আর মিসেস হায়দার দৌড়ে আসে। গালে হাত দিয়ে মিস্টার হায়দারের দিকে তাকালে উনি চিল্লিয়ে বলে, লাজ লজ্জার মাথায় খেয়ে বসে আছিস? লজ্জা লাগছে না এভাবে বাইরে আসতে? এতটুকু কি লজ্জা নেই তোর? আর ওই মেয়ে তোমারও কি? বাবা,
তোমার যা বলো তুমি আমাকে বলো, আনায়াকে কিছু বলবে না তুমি। রাত্রি তুই আনায়াকে নিয়ে রুমে যা। রাত্রি আনায়াকে নিয়ে চলে যেতে লাগলো। মিস্টার হায়দার বলল, তোকে আমি বলেছিলাম আমাকে রেজিস্টার পেপার দেখাতে। কই পেপার? আমি জানতাম তোদের বিয়ে হয়নি শুধু ভোগ করার জন্য। ছি ঈশান, ছি। বাবা আমি তোমাকে সবকিছু দেখিয়ে দিব। কিন্তু কখন? তোর হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এর মাঝে যদি তুই না প্রমাণ করতে পারিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। বলেই মিস্টার হায়দার চলে গেলেন। ইহসান রুমে ঢুকেই অবাক হয়ে গেল, কারণ যে রুমটা গতকাল রাতেও এত অগোছালো ছিল সে রুমটা এখন এত গোছানো কি করে হলো। ইহসান এসব ভাবছিল তখনই আনায়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। ইহসান আনায়াকে দেখে হাসবে না অবাক হবে বুঝতে পারছিল না, কারণ আনায়া ইহসানের টি শার্ট আর ট্রাউজার পরে আছে। ইহসান হাসি আটকাতে না পেরে হো হো করে হেসে দিল। আনায়া রাগ দেখিয়ে বলল, আপনার সমস্যাটা কি বলবেন আমাকে? যখনই দেখেন তখনই কোনো না কোনো ঘটনা করবেনই। তুমি এটা কি পড়েছো? এমনিতেই কঙ্কালের হাড্ডি, তারপরে সব। ইহসান কথাটা বলে আরো হাসতে শুরু করলো। আনায়া এবার গাল ফুলিয়ে বলল, হাসুন, এখন তো হাসি আসবেই। বিয়ের আগে দরকার ছিল না দামি দামি শাড়ি কিনে রাখার, কই রেখেছেন কিনে? তাই তো এখন আপনার এসব লুজ লুজ কাপড় পরতে হচ্ছে আমাকে। আনায়া কথাটা বলে বাচ্চাদের মতো ফেস বানিয়ে ফেললো। ইহসান এবার হাসি থামিয়ে বলল, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আর গাল ফোলাতে হবে না। আমি মাকে বলছি একটা শাড়ি দিয়ে যেতে, সেটাই পরে নাও। তারপর নাস্তা শেষ করে আমরা শপিংয়ে বের হব, কেমন? বাই দ্য ওয়ে, রুমটা কে গোছালো? আমি গুছিয়েছি। আর হ্যাঁ, এখন থেকে রুম কেন, কাকের বাসা বানিয়ে রাখা যাবে না। কাকের বাসা? তুমি আমার রুমকে কাকের বাসা বললে? কাকের বাসাকে তো কাকই বলবো, তো আর কি বলবো? যা বলছি তা শুনুন। অগোছালো করে রাখলে খবর আছে। আর ওই সব বোতল আনা যাবে না, কি বাজে গন্ধ। আনায়া কথাটা নাক তুলে বলল। ইহসান বলল, বাহ, বাড়িতে আসতে না আসতে হুকুম করা শুরু হয়ে গেছে। দিন দিন আর কি কি যে হবে আল্লাহই জানে। বিয়ে করে একদম ফেসে গেছি মনে হচ্ছে এখন। ইহসান কথাটা বলে চলে যেতে নিলে আনায়া পেছন থেকে প্রশ্ন করে, আচ্ছা, আমাদের কি সত্যি সত্যি বিয়েটা হয়েছিল? আনায়ার কথাই থমকে দাঁড়ায় ইহসান। হঠাৎ এমন প্রশ্ন কেন করলো আনায়া? তাহলে কি আনায়া কিছু মনে পড়তে চাইছে? এসব নানা ধরনের কথার ভয় পেতে লাগলো ইহসান। তখন আপনার বাবা এসব কথা শুনে আমি কিছুটা হতভম্ব হয়ে গেছি, তাই জিজ্ঞেস করছি, আমাদের কি সত্যি সত্যি বিয়েটা হয়েছিল? আনিয়ার এখনের কথা শুনে ইহসান যেন নিজের প্রাণ ফিরে পায়। সে একটা হাঁপ ছেড়ে বলে, আনায়া তুমিও না? আসলে বাবা আমাদের বিয়েটা মেনে নিতে পারছে না, তাই এসব বলছে। আর কিছুক্ষণ পরে পেপারটা দেখিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। পেপার? কিসের পেপার? আসলে বাবা আমাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপার দেখতে চেয়েছিলেন, সেই পেপারটার কথাই বলছি। কিছুক্ষণের মাঝে পেপারটা চলে আসবে। ভাবি, তোমার জন্য মা। রাত্রি রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলছিল, কিন্তু রুমে এসে আনায়াকে এভাবে দেখে একদম হা হয়ে যায়। তার উপর ইহসান এখনো আগের অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রাত্রি বলে, আই এম সরি, আমার নক করে আসা উচিত ছিল, আমি পরে আসছি। তার আর দরকার নেই, কিন্তু নেক্সট টাইম নক করে আসবি। তোরা কথা বল, আমি ওয়াশরুমে যাচ্ছি। ইহসান ওয়াশরুমে চলে যাবার সাথে সাথে রাত্রি তার হাত থেকে শপিং ব্যাগটা বেঁধে রেখে আনায়ার সামনে গিয়ে হাসতে হাসতে বলল, ভাবি, তুমি এসব কি পরেছো? কি আর করব, ড্রেসেই নেই তো। আচ্ছা শোনো, এই ব্যাগে একটা শাড়ি আর কিছু ড্রেস আছে, আর এই যে কিছু গহনা। শাড়ি আর গহনাগুলো পরে নিচে আসো, মা তোমাকে বরণ করবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আচ্ছা তাহলে আমিই পরিয়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? কাল রাতে কি কি হলো সব বলতে হবে। রাত্রি শয়তানি হাসি দিল। আলায়া ওর কানে ধরে বলল, একটা কাজ করলে কেমন হয়, তোমাকেও বিয়ে দিয়ে বাসর ঘরে বসিয়ে দিই, তখন বুঝতেও পারবে, জানতেও পারবে কি কি হয়েছিল আর কি কি হয়। আহ ভাবি, লাগছে তো, ছাড়ো। দেখো, আমি কিন্তু মাকে বলবো তুমি প্রথম সকালেই আমার কান ধরে টেনেছো। বেশ করেছি, পরে যদি এসব আরো শুনি তখন অনেক কিছু করব। অনেক কিছু তো ভাইয়ার সাথে করবে। কি?
রাত্রি মিনমিন করে কথাটা বললেও আনায়া শুনতে পেরে ওর কান আরেকটু জোরে টেনে বলে কথাটা। রাত্রি বলে, কিছু না, এখন কানটা ছাড়ো, নয়তো শাড়ি পরাবো কি করে? আনায়া রাত্রির হাল ছেড়ে দিলে রাত্রি নিজের কান ঘষতে ঘষতে আনায়াকে পড়াতে লাগলো। ইহুসান ফ্রেশ হয়ে আসতেই চোখ আটকে গেল আয়নার দিকে। আনায়ার মুখটা ভেসে আছে আয়নায়। হলুদ কালারের শাড়ির সাথে হালকা গহনা মেকআপ, একদম অপূর্ব লাগছে। ইহুসান আনায়াকে যতই দেখে ততই ভালো লাগে। এই ভালো লাগাটা একজনের জন্যই ছিল। রাত্রি বোঝাতে পারলো ইহুসান আনায়ার দিকে তাকিয়ে আছে, তাই গলা কাশি দিয়ে বলল, এভাবে আড়াআড়ি না দেখে সামনাসামনিই দেখ। রাত্রির কথাটা শুনে ইহুসান একটু লজ্জা পেল। যখন আনায়া ওর দিকে ফিরানো হলো তখন একদম হাঁ হয়ে তাকিয়ে আছে। আনায়া নিচের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল। রাত্রি ইহুসানের মুখের সামনে চুটকি বাজালো, সাথে সাথে ইহুসান চোখ সরিয়ে নিল। আনায়াও একটু নড়ে চড়ে দাঁড়ায়। রাত্রি বলে, আচ্ছা তোরা তাহলে আয়, আমি যাচ্ছি, কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আসবি। আনায়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল রাত্রি। ইহুসান আলমারি থেকে কিছু একটা বের করতে করতে বলল, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আনায়া লজ্জা পেয়ে আর কিছু বলতে পারছিল না। ইহুসান একটা শার্ট বের করলো। আনায়া বলে, বিছানার উপর রাখা পাঞ্জাবি পাজামা পরতে বলেছে আন্টি। কিন্তু কেন? আমি জানি না, রাত্রি আমাকে বললো, তাই আপনাকে বলছি। ইহুসান আর কোনো কথা না বলে বিছানার উপর থেকে পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে চলে এলো। চেঞ্জ করে বাহিরে আসলে আনায়াকে ইশারা করলো ওর সাথে নিচে যেতে। তখন আনায়া বলল, দাঁড়ান। আনায়া ইহুসানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে পাঞ্জাবির মাঝের বোতামটা লাগিয়ে দিল, চুলগুলোকে ঠিক করে বলল, এখন চলুন। ইহুসান কিছু বুঝতে পারল না। সে একটু অবুঝ মুচকি হাসি দিয়ে হাঁটা শুরু করলো। আনায়া ওর পিছু পিছু হাঁটছি। ওর নিচে নামতেই ইহুসানের ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে আনায়াকে বলল, শোনো, তুমি কিচেনের দিকে গেলেই সবাইকে পেয়ে যাবে। আমি একটু বাহির থেকে আসছি, কেমন? আচ্ছা। আর শোনো, কোনো সমস্যা হলে রাত্রি, মা বা টনি যাকে ইচ্ছে বললেই হবে, ওরা তোমার পাশে থাকবে। ইহুসানের কথার উত্তরে আনায়া শুধু মাথা নাড়ালো। ইহুসান মুচকি হাসি দিয়ে চলে গেল। আনায়া কিচেনের দিকে যেতে নিলেই টুনি এসে বলে, আরে ভাবি, আপনি একদিকে কি করছেন? আপনার কিছু দরকার হলে আমাকে ডেকে দিতেন, আমি নিয়ে আসতাম। না না, আমার কোনো কিছু দরকার নেই, তোমাদের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা ভাবি, আপনার নাম কি? তোমার ভাই কি বলেছে আমার নাম? আহানা, দূর, মনে পড়ছে না। আনায়া। আর তোমার নাম কি? আমার নাম সুহানি। এখানে সবাই আদর করে টুনি ডাকে। আপনি ভাগ্য করে এমন একটা সংসার পেয়েছেন। যাই হোক ভাবি, আপনি না দেখতে অনেক সুন্দর। আগের আপাও সুন্দর ছিল। টুনি, তুই কি এখানে দাঁড়িয়ে কথাই বলবি নাকি কিছু কাজে হাতও লাগাবি? হ্যাঁ, টুনির কথা শেষ হবার আগেই মিসেস হায়দার পেছন থেকে ধমকের সুরে কথাটা বলল। টুনি বলল, আমার তো এখন কোনো কাজ নেই, সব কাজ তো শেষ এখনের মতো। রান্নাঘরে মশলা বের করা আছে, ওগুলো রোদে দিতে হবে। যা রোদে দিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। মিসেস হায়দারের কথা মতো সে রান্নাঘরে চলে গেল। মিসেস হায়দার টুনির যাবার দিকে তাকিয়েছিল, তারপর আনায়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। তারপরে গাল হাতিয়ে চুমু দিয়ে বলল, আমার বৌমাটা তো দেখছি চাঁদের থেকেও সুন্দর। আমার ছেলের পছন্দ আছে, কারণ নজর না লেগে যায়। আনায়া মিসেস হায়দারের কথা শুনে লজ্জা পেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। মিসেস হায়দার বলল, কিছু তো খাওনি সকাল থেকে, চলো আমার সাথে কিছু খেয়ে নেবে। উনি আসুক, তারপর না হয় খাবো আন্টি। আনায়ার আন্টি বলে সম্বোধন হয়তো পছন্দ হয়নি মিসেস হায়দারের। তিনি আনায়ার গালে হাত দিয়ে বলল, বিয়ের পর স্বামীর পরিবারই নিজের পরিবার হয়, তাই স্বামীর বাবা মাকে বাবা মা মেনে ডাকতে হয়, ননদকে বোন মানতে হয়, তাই এখন থেকে আমাকে মা বলে ডাকবে। তাহলে উনি তো আমার ভাইয়া হয়।
আনায়ার এমন হাভা মার্কা কথায় মিসেস হায়দার পুরোই বোকা বনে যায়। আরো বোকা হয় আনায়ার বলার যুক্তিতে। কারণ আপনি যদি আমার মা হন তাহলে আমি আপনার মেয়ে, আর উনি আপনার ছেলে, তাহলে ভাইয়াই তো হয়। রাত্রি হাসতে হাসতে ওদের দুজনের মাঝে এসে দাঁড়ায়। মিসেস হায়দারও এবার হাসতে শুরু করলো। মিসেস হায়দার হাসি থামিয়ে বলল, স্বামী স্বামীই হয়, ভাইয়া হয় না। এখন সব বাদ দিয়ে আমার সাথে চলো। আনায়াকে এক কাপ চা হাতে ধরিয়ে দিয়ে মিসেস হায়দার বলল, এটা তোমার শ্বশুর মশাই, মানে ইহসানের বাবাকে দিয়ে আসো। আনায়ার চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। রাত্রি তার মাকে বলল, মা তুমিও না, সকালে বাবা এমন একটা কাণ্ড করলো, তাতে দেখতেই পাচ্ছ ভাবি কত ভয় পেয়ে আছে, আর তুমি ওকে চা দিয়ে পাঠাচ্ছ। তুই এসব বুঝবি না, অল্প অল্প করেই তো শ্বশুর বাবাকে গলাতে হবে। আর আমার বিশ্বাস আনায়া ঠিকই পারবে। কিন্তু আনায়ার কথা থামিয়ে দিয়ে মিসেস হায়দার বলল, যাও, এটা আমার আদেশ। আনায়া আর কিছু না বলে ভয়ে ভয়ে চায়ের কাপ নিয়ে চলে গেল। রাত্রি তার মাকে বলল, মা, বাবা কি চাটা নিবে? আমি সেটাই ভাবছি, কিন্তু কতদিন না নিয়ে পারবে? ছেলের বউ হয়ে যখন আনায়া এসেছে, তাহলে আজ না হয় কাল তো ঠিকই ওর হাতে চা নিতে হবে। কথাটা ঠিকই বলেছ। জানো মা, ভাবিকে যতটা বুঝতে পারলাম ও খুব ভালো একটা মেয়ে। তোমার ছেলে হয়তো কোনো একটা ভালো কাজ করেছিল, যার ফল হিসাবে ভাবিকে পেয়েছে। সত্যি মেয়েটা অনেক ভালো। মিস্টার হায়দার ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিল। হঠাৎ করে কেউ চায়ের কাপ ধরলে কাপটা নিয়ে ধন্যবাদ জানাতে নিবে, তখনই দেখে আনায়া। মুহূর্তেই ওনার রাগ চরম পর্যায়ে উঠে পড়ে। চায়ের কাপটা নিচে ছুঁড়ে মারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাপ। দৌড়ে আসে মিসেস হায়দার আর রাত্রি। আনায়া ভয়ে চুপসে যায়। মিস্টার হায়দার চিল্লিয়ে ধমকাতে ধমকাতে বলে, তোমার সাহস কি করে হয় আমার জন্য চা নিয়ে আসার? বাড়িতে কি লোকের অভাব পড়েছে যে আমাকে তোমার মতো একটা মেয়ের হাতের চা খেতে হবে? আর যদি কম পড়ে তাহলেও আমি তোমার মতো মেয়ের হাতে চা খাবো না। আর বাড়ির সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, যার যে কাজ সে সেটাই করবে। আমার কোনো কাজে যেন ওই মেয়েটা হাত না দেয়। যে মেয়ে নিজের ইজ্জত রক্ষা করতে পারে না সেই মেয়ের। ব্যাস বাবা, অনেক হয়েছে। আর একটা কথাও তুমি বলবে না। তুমি কাল থেকে আনায়া যা পারছো তাই বলে যাচ্ছ। কেন ওকে ভালোবেসে বিয়ে এই বাড়িতে এনেছি বলে, নাকি নিজের জীবন সঙ্গিনী নিজেই বেছে নিয়েছি বলে? মিস্টার হায়দারের কথা না শেষ করতেই পেছন থেকে চিল্লিয়ে ইহসান কথাটা বলে। মিস্টার হায়দার বলল, তোদের বিয়ে হয়েছে? কই, এখন পর্যন্ত তো পেপারটা এনে দিতে পারলি না। এই নাও তোমার পেপার। ইহসান তার বাবার দিকে একটা পেপার এগিয়ে দেয়। তিনি তা নিয়ে দেখে এটা সত্যি বিয়ে রেজিস্ট্রেশন পেপার, যা ইহসান তার বন্ধুকে দিয়ে খুব কষ্ট করে বানিয়েছে। কিন্তু তার সবারই অজানা। মিস্টার হায়দার পেপারটা দেখে চুপ হয়ে যায়। ইহসান বলল, কি বাবা, এখন আর বলবে বারবার ওর মতো মেয়ে ওর মতো মেয়ে? নাকি ওর হাতের কোনো জিনিস খেতে তোমার অসুবিধা হবে? বলো বাবা, চুপ করে আছো কেন? আমি আমার রুমে যাচ্ছি। না, আমি তোমার জবাব না শুনে কোথাও যেতে দিব না। আজকে এই মুহূর্তে তোমাকে ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে। বরণ করার সময় তোমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। আনায়া সালাম করার পর ওকে তোমার দোয়া দিতে হবে। ইহসান চিল্লিয়ে কথাটা বললে মিস্টার হায়দার একবার চোখ বুঝে আবার চোখ খুলে বলল, মেনে নিব। তার আগে ওর সাথে আমার কিছু কথা আছে। আমি চাই এই কথাগুলো আমি আরো একাই বলি। তাই আমি রুমে যাচ্ছি। যদি এই মেয়ে এই বাড়ির বউ হিসেবে থাকতে চাই তাহলে আমার রুমে আসতে বলিস। আমাদের দুজনের কথা আর আমার বলা কথা যদি ও মানতে পারে তাহলে ওকে আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিব। মিস্টার হায়দার এই বলে নিচের রুমে চলে যায়। আনায়াকে অনেক বোঝানোর পর সে রাজি হলো একা মিস্টার হায়দারের রুমে যাওয়ার জন্য। সে ভয়ে ভয়ে মিস্টার হায়দারের রুমে গেল। মিস্টার হায়দার শান্ত গলায় বলল, দরজাটা লক করো। এ দরজাটা লক করে আসো।
আনায়া ভয় পেয়ে আর কোনো কথা না বলে চুপচাপ দরজা লক করে আবার আগের জায়গাতেই এসে দাঁড়ালো। মিস্টার হায়দার এবার ওর সামনে এসে দাঁড়ালো। আনায়া ভয়ে শাড়ির আঁচল কুঁচকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নিজের মাথায় কারো হাত অনুভব করতে পেরে অবাক হয়ে চোখ খুলল আনায়া। মিস্টার হায়দার আনায়ার মাথায় হাত দিয়ে বলল, মা মারে, আমাকে তুই ভুল বুঝিস না। আমি জানি আমি তোর সাথে করা ব্যবহারগুলো অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আমি যা করেছি তা শুধুমাত্র সত্য জানার জন্য করেছি। আমার ছেলে প্রথমে খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ও পাল্টে গেল। যে ছেলে আগে মেয়ের দিকে তাকাতে পর্যন্ত না, সে ছেলে মেয়েদের সাথে রাত কাটানো শুরু করলো। বাপ হয়ে ছেলের নামে এসব কথা বলতে আমার নিজেরও ভালো লাগছে না, কিন্তু তোমাকে আমি বলছি কারণ একমাত্র তুমিই পারবে ওকে ঠিক আগের মতো করে তুলতে। কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। সে তোমাকে এতটাই ভালোবাসে যে ও তোমার সাথে চোখে চোখ রেখে কথা বলেছে শুধুমাত্র তোমার জন্য। প্লিজ মা, আমি তোমার হাতে ধরছি, তুমি আমার ছেলেটাকে ভালোর দিকে নিয়ে এসো। সব বাজে নেশা, বাজে দিকগুলো থেকে ওকে বের করে নিয়ে এসো। আমি জানি তুমি তোমাদের ভালোবাসার শক্তি দিয়ে সব কিছুই ঠিক করতে পারবে। প্লিজ মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমার কথাগুলো রাখবে, ওকে স্বাভাবিক করে আমার অফিসে পাঠাবে। বলো মা, বলো। মিস্টার হায়দার কথাগুলো বলে চোখের জল ফেলছেন। আনায়া ওনার চোখের জল মুছে দিয়ে বলল, আমি আমার নিজের পরিচয়, নিজের স্মৃতি সবকিছু হারিয়ে ফেলেছি। সেখানে আমি আপনাকে কি করে কথা দিব? আমি এটাও জানি না আমাদের ভালোবাসার সম্পর্ক কেমন ছিল। তাহলে সেখানে আমি এত বড় দায়িত্ব কি করে নিব? আমি জানি মা, তুমি পারবে। তোমার কিছু মনে না থাকুক, এসানের তো মনে আছে। তুমি যদি ওকে ভালোর দিকে আনার চেষ্টা করো তাহলে ও তোমাকে ব্যর্থ হতে দিবে না। প্লিজ মা, তুমি আমাকে কথা দাও। এটা একটা বাবার, একটা শ্বশুরের তার ছেলের জন্য ছেলের বউয়ের কাছে অনুরোধ। মামুনি প্লিজ আমাকে ফিরিয়ে দিও, আমাকে নিরাশ করো না তুমি মামুনি। বাবা। মিস্টার হায়দারের মুখে মামনি ডাক শুনে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারল না। বাবা বলে ডাক বের হয়ে আসে। মিস্টার হায়দার তাকে বুকে চড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে লাগলো। আনায়া বলল, আমি জানি না আমাদের ভালোবাসার সম্পর্কটা কতটা গভীর। আমি জানি না ওনাকে আবার আগের মতো করতে পারবো কিনা, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো ওকে আবার একজন ভালো মানুষ করে তুলতে। এটা একটা মেয়ের তার বাবাকে ওয়াদা। তুই পারবি মা, তুই পারবি। ড্রয়িং রুমে ইহসান, রাত্রি আর মিসেস হায়দার বসে আছেন। ওদের মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কারণ মিস্টার হায়দার কি এমন বলবে যার জন্যে আনায়াকে একা রুমে ডাকলো। আনায়ার অতিরিক্ত ভয় কি কোনো ক্ষতি করবে আনায়ার? এসব হাজারো চিন্তা তাদের মাথায় ঘুরছে। রাত্রি সোফা থেকে উঠে বলে, ধাত ছাই, আমি আর এখানে বসে থেকে টেনশন নিতে পারছি না, কিন্তু কি করব, উপরেও তো যেতে পারছি না, বাবার কড়া নির্দেশ। রাত্রি এই বলে উপরে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। জোরে জোরে চিৎকার করে বলল, মা, ভাইয়া, এটা আমি কি দেখছি? ইহসান আর তার মা রাত্রির চিৎকার শুনে রাত্রির দিকে তাকালে দেখে সে উপরের দিকে তাকিয়ে আছে। ওনারাও তার দৃষ্টি বরাবর তাকিয়ে অবাক হয়ে যায়। মিস্টার হায়দার আর আনায়া হাসতে হাসতে হাত ধরে নিচের দিকে আসছে। দুজন দুজনের সাথে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সবাই অবাক হয়ে ভাবছে এটা কি করে সম্ভব। একটু আগেও যিনি আগ্নেয়গিরির মতো লাভা ছাড়ছিল উনি এখন ওই লাভার কারণকে নিয়ে এত খুশি। মিস্টার হায়দার নিচে নেমে মিসেস হায়দারকে বলল, কি হলো, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? বরণ করবে না হায়দার ম্যানশনের ছোট গিন্নিকে? মানে হ্যাঁ করব,
আনায়া আর ইহসানকে সদর দরজার বাহিরে নিয়ে যাওয়া হলো। তারপর ওদের দুজনকে বরণ করে ভিতরে ঢোকা হলো। ইহসান চোখ দিয়ে ইশারা করলো বাবা মাকে সালাম করতে। আনায়া মাকে সালাম করে বাবার কাছে সালাম করতে নিলে মিস্টার হায়দার ওকে বুকে টেনে নেয়। সবাই এতে আরো বেশি অবাক হয়ে যায়। আনায়া রুমে বসে আছে। একটু পর ইহসান রুমে আসলো। দরজা লক করে আস্তে আস্তে আনায়ার দিকে এগিয়ে আসতে লাগলো। আনায়া তার দিকে এগিয়ে আসছে। ইহসান ওর পাশে বসে জিজ্ঞেস করলো, আনায়া, বাবা কি তোমাকে কোনো ভয় দেখিয়েছে? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না কোনো ভয় দেখিয়েছে। তাহলে কি কথা হয়েছে তোমাদের মাঝে? বাবা তোমাকে এত সহজে কিভাবে মেনে নিলেন?